আজকের এই ভিডিওতে আমরা দেখব অবস্থার পরিবর্তন এবং এর উপরে আমি আগে অনেক ভিডিও তৈরি করেছি অবস্থার পরিবর্তনের উপরে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে অনেকে চেয়েছে যে একবার শর্ট নোটস আকারে ভিডিও, সে কারণে কনসেপ্ট বিল্ডিং করার উদ্দেশ্যে শর্ট নোটস নিয়ে আজকের এই ভিডিওটি। একেবারে সংক্ষেপে আমরা সংজ্ঞা একটা মুখস্থ করব না, কিন্তু আমাদের জানার প্রয়োজন আছে, জানলে পরে আমাদের কোনো অসুবিধা নেই, এগুলো আমাদের এমসিকিউ সলভ করতে সাহায্য করবে, সেখানে আমরা অবশ্যই একটু জানবো। তাহলে আমরা আগে দেখবো অবস্থার পরিবর্তনটা কি। কোনো পদার্থের যে কোনো একটা ভৌত অবস্থা অন্য অবস্থা রূপান্তরিত হওয়ার যে ঘটনা, তাকে বলবো হচ্ছে আমরা ওর অবস্থার পরিবর্তন। এই অবস্থার পরিবর্তনটা হচ্ছে ভিন্ন ভিন্ন রকমের হয়। যেমন ধরো কঠিনীভবন হয়, বাষ্পীভবন হয়, ঘনীভবন হয়, এগুলো সব হচ্ছে অবস্থার পরিবর্তন। এবার দেখবো যে গলনটা কাকে বলবো। সিম্পল, তাপ প্রয়োগ করলে কঠিন পদার্থ গলে গিয়ে তরল হয়, এই ঘটনাকে বলবো আমরা গলন। তাপ প্রয়োগ করছি, কঠিন পদার্থ গলে যাচ্ছে, তরল হচ্ছে, একে বলবো আমরা গলন। ব্যাস, আর কিছু নেই। কঠিন ভাবে আছে সলিডিফিকেশন, এটা বলবো কি তাপ আমরা যদি সরিয়ে নেই, মানে আমরা যদি তাপ নিষ্কাশন করে নেই, তাহলে তরল পদার্থ আবার শক্ত হয়ে কঠিন পদার্থে রূপান্তরিত হবে। এই যে প্রক্রিয়া, তাকে আমরা বলবো হচ্ছে কঠিনীভবন বা সলিডিফিকেশন। ব্যাস হয়ে গেল। নেক্সট যাবে হচ্ছে গলনাঙ্গ। এটা বলবো কোনটাকে, নির্দিষ্ট চাপে, এটা ফিক্সড, তাপ শোষণ করে কোনো কঠিন পদার্থ যে তাপমাত্রায় গলতে শুরু করবে এবং সমস্ত পদার্থটি গলে যাওয়া না অবধি ওই তাপমাত্রা স্থির থাকবে, সেই তাপমাত্রাকে বলবো আমি ওই পদার্থের গলনাঙ্ক। ক্লিয়ার? এগুলো আগে আমরা পড়েছি, ফলে আমরা খুব হালকা করে এগুলো আলোচনা করে করে বেরিয়ে যাব, খুব বেশি আমরা ডিপে ঢুকবো না। হিমাঙ্কটা কি, ফ্রিজিং পয়েন্ট, নির্দিষ্ট চাপে, ফিক্সড পয়েন্ট, তাপ বর্জন করে কোনো তরল যে তাপমাত্রা জমে কঠিন হবে এবং সমস্ত পদার্থটি জমে কঠিন না হওয়া অবধি ওই তাপমাত্রা স্থির থাকবে, তাকে বলবো ওই পদার্থের কঠিনাঙ্ক বা হচ্ছে হিমাঙ্ক। ক্লিয়ার? এবার বেশিরভাগ কেলাসিত পদার্থের গলনাঙ্ক ও হিমাঙ্ক নির্দিষ্ট এবং সমান, কিন্তু কতগুলি অকেলাস পর্যায়ের পদার্থ আছে, যেমন ধরো চর্বি, মোম, কাঁচ, মাখন, এদের কিন্তু কোনো এক প্রকার অবস্থায় থকথকে অবস্থায় উপনীত হয়, এগুলো গলে যাওয়ার আগে, তারপর গলে গিয়ে তরল হয়। এদের কোনো নির্দিষ্ট গলনাঙ্ক বা হিমাঙ্ক নেই বা এগুলো এক হয় না। যেমন মাখন 28 থেকে 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে গলে যায় এবং 23 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে জমে যায়, কিন্তু যে কোনো পদার্থের গলনাঙ্ক এবং হিমাঙ্ক পারিপার্শ্বিক চাপের উপরে নির্ভর করে, এটা অবশ্যই আমরা মাথায় রাখবো। তাহলে যদি এমন প্রশ্ন দেয় যে কোন পদার্থের নির্দিষ্ট হিমাঙ্ক বা গলনাঙ্ক নেই, এক্সাম্পল ওগুলো চর্বি, মাখন, মোম, কাঁচ, এগুলো। ওকে, যাবো গিয়ে নেক্সট আমরা কি আছে দেখে নেব। অতি শীতলীকরণ কাকে বলবো। ওকে, তরলকে ঠান্ডা করলে তরল তার হিমাঙ্কে কঠিন হয়, ফলে এটা, কিন্তু তরলের শীতলীকরণ যদি খুব ধীরগতিতে হয়, তখন দেখা যায় যে ওটি কঠিনে পরিণত হলো না, তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে গেল, কিন্তু তখন কঠিন হয়নি। এই অবস্থা স্থায়ী নয়, কারণ উক্ত অবস্থায় তরলকে সামান্য না দিলে ওটা আবার হঠাৎ করে গিয়ে কঠিন রূপান্তরিত হয়। ওকে, তো এই যে এই অবস্থাটা হলো, একে আমরা বলবো হচ্ছে অতি শীতলীকরণ। মানে যে তাপমাত্রা হচ্ছে পদার্থটা হচ্ছে আমার ওর হিমাঙ্ক থেকে কম তাপমাত্রায় পৌঁছে যাচ্ছে, কিন্তু তখন ওটি কঠিন অবস্থায় আসেনি। এবার দেখব গলনাঙ্কের ওপরে কোন কোন বিষয় নির্ভরশীল, মানে গলনাঙ্কের ওপরে কোন কোন বিষয়ের প্রভাব আছে। এক হচ্ছে পদার্থের উপরে চাপের উপরে নির্ভরশীল। দুই হচ্ছে অপদ্রব্যের উপস্থিতি, মানে ওর সঙ্গে অন্য কিছু মিশে আছে কিনা, এর উপরে ওটি নির্ভরশীল। ওকে, চাপটা কেমন করে নির্ভরশীল, ইম্পর্টেন্ট খুবই, এটা একটু দেখে রাখুন। চাপটা কীরকম, গলনের ফলে যে সমস্ত পদার্থের আয়তন বৃদ্ধি পায়, মানে গলল আয়তনে বাড়লো, চাপ বাড়ালে সেই সমস্ত পদার্থের গলনাঙ্ক বৃদ্ধি পায়। কঠিন আছে, কঠিন থেকে গলে গিয়ে তরল অবস্থায় আসলো এবং আয়তনে বাড়লো,
তখন চাপ বাড়ালে গলনাঙ্ক বাড়বে, অর্থাৎ আগের থেকে বেশি তাপমাত্রায় গলবে। গলনাঙ্ক বৃদ্ধি অর্থ হচ্ছে আগে যে তাপমাত্রায় গলতো তার থেকে বেশি তাপমাত্রা গলতে লাগবে এখন। ওকে, যেমন মোম, তামা, সোনা, ন্যাপথলিন ইত্যাদি। এর কারণ কি? কারণটা চাপ বাড়ালে ওই সকল পদার্থের আয়তন বৃদ্ধিতে বাধা পায়। কেননা ও যাচ্ছে কি, ও আছে হচ্ছে কঠিন অবস্থায়, ও কঠিন থেকে তরল হলে কী হবে, ও আয়তনে বাড়বে। চাপ প্রয়োগ করছি আমি, মানে ওর আয়তনে বাড়তকে আমি বাধা দিচ্ছি, ফলে আমার তাপমাত্রা আরও বেশি পরিমাণ প্রয়োগ করতে হবে। ওকে, আইডিয়াটা আমার কী হলো, যখন কঠিন থেকে গলে আমার তরল অবস্থায় আসছে এবং আয়তনে বাড়ছে, আমি চাপ প্রয়োগ করলে কী হবে, ওর আয়তন বৃদ্ধিটা আটকে যাবে এবং আয়তনে বাড়াতে গেলে আমাকে আরও বেশি তাপ প্রয়োগ করতে হবে। ফলে এই কারণে কিন্তু যেগুলো নাকি গলে গিয়ে আয়তনে বাড়ে, ওদের ওপর চাপ প্রয়োগ করলে ওদের গলনাঙ্কটা আগের থেকে বাড়াতে হবে। ওকে, যেমন বায়ুমণ্ডলের চাপ বৃদ্ধিতে মোমের গলনাঙ্ক প্রায় 0.4 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পায়। ওকে, এর ঠিক উল্টো হয়, এর উল্টো ক্ষেত্রে কী হয়, গলনের ফলে যেগুলোর আয়তনটা কমে যায় সেগুলো চাপ বাড়ালে ওর গলনাঙ্কটা আগের থেকে কম লাগে। মানে ও কি, ও আছে হচ্ছে কঠিন অবস্থায়, ও গলে গিয়ে যখন জল হবে আয়তনে কমে গেল, চাপ বাড়ালাম, ওকে তো আয়তন কমতে সাহায্য করছে আরও, ফলে ওর কম তাপমাত্রা লাগবে আরও, ফলে ওর তখন গলনাঙ্কটা আগের থেকে কমে যাবে। মানে ও আছে বড় অবস্থায়, আমি চাপ প্রয়োগ করলাম, চাপ প্রয়োগ করলে কী হবে, ও চাচ্ছে আমি আয়তনে কমবো, চাপও ওকে আয়তনে কমাতে সাহায্য করছে, ফলে ওর তাপমাত্রা বেশি প্রয়োজন নেই, তখন আগের থেকে কম তাপমাত্রায় গলবে। ক্লিয়ার? যেমন ধরো বরফ, ঢালাই লোহা, পিতল, বিসমাত, এগুলো কিন্তু চাপ যদি বৃদ্ধি করা হয় এদের আয়তন সংকোচনে অনেক সুবিধা হয়, ফলে এদের গলনাঙ্কটা কমে যায়। যেমন ধরো বায়ুমণ্ডল চাপ বৃদ্ধিতে বরফের গলনাঙ্ক 0.0073 ডিগ্রি কমে যায়। ওকে, এবার দেখবো যে পুনঃশীলী ভবনটা কি। খুব সিম্পল, এটা আমরা অনেকবার শিখেছি। চাপ প্রয়োগ করলে বরফ গলে জল হয় এবং চাপ উঠে নিলে আবার জল জমে বরফ হয়ে যায়। এই ঘটনাকে বলা হচ্ছে পুনঃশীলী ভবন। মানে বরফে চাপ দিলাম, জল হলো, চাপ তুললাম, আবার গিয়ে বরফ হলো, এই যে একবার গলে গেল আবার ভালো হয়ে গেল, জল হয়ে গেল, এই যে ঘটনা, একে আমরা বলবো হচ্ছে পুনঃশীলী ভবন। ক্লিয়ার? এর পরের অংশটা আমরা দেখে নেব কী আছে। এরপরে আমরা এখানে পেয়ে যাচ্ছি হচ্ছে বটমলির পরীক্ষা। এই পুনঃশীলী ভবনের পরীক্ষা কী জন্য সরু তার হয়, কী জন্য হ্যানা হয় ত্যানা হয়, এই নিয়ে অত বেশি আমরা আলোচনা করলাম না। এগুলো আমরা সবাই আমরা এগুলো ছোটোবেলায় পড়াশোনা করেছি, খুব বেশি ইম্পর্ট্যান্ট এর মধ্যে আর কিছু খুঁজে আমরা এলাম না। ওকে, যাবো কি অপদ্রব্যের প্রভাব। বিশুদ্ধ কঠিন পদার্থের সঙ্গে যদি অন্য কোনো অপদ্রব্য মেশানো থাকে তাহলে কিন্তু গলনাঙ্কটি কমে যাবে। এর অর্থ হচ্ছে আগে যে তাপমাত্রায় গলতো সেটি এখন আগের থেকে অনেক কম তাপমাত্রায় গলবে। ওকে, যেমন ধরো বরফের গলনাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু ওর সঙ্গে জল যদি আমরা দিয়ে দিই তাহলে তাপমাত্রা ওর গলনাঙ্ক অনেক কমে যাবে অদ্রব্য থাকলে পরে। এবার দেখবো হচ্ছে হিমোমিশ্রটা কি। হিমোমিশ্রটা কি? যে সমস্ত মিশ্রণ দিয়ে খুব কম তাপমাত্রা সৃষ্টি করা যায় সেই মিশ্রণকে আমরা বলবো যে হিমোমিশ্র। যেমন হচ্ছে এক্সাম্পলটা আমরা এখানে দেখে রাখবো, 3 ভাগ ওজনের বরফ গুঁড়োর সঙ্গে 1 ভাগ ওজনের সাধারণ লবণ মেশালে খুব কম তাপমাত্রা, মানে প্রায় -23 তাপমাত্রার সৃষ্টি হয়, একে আমরা বলবো হচ্ছে হিমোমিশ্র। এবার দেখবো হচ্ছে দ্রবণের হিমাঙ্ক। যদি কোনো বস্তুকে কোনো তরলে দ্রবীভূত করা হয় তখন দেখা যায় যে দ্রবণের হিমাঙ্ক ওই তরলের হিমাঙ্ক অপেক্ষা কম হয়। মানে তরলের হিমাঙ্ক যা হতো ওই দ্রবণ হিমাঙ্ক তার থেকে কম হবে। যেমন ধরো লবণকে জলে দ্রবীভূত করলে যে লবণগুলো উৎপন্ন হলো তার হিমাঙ্ক 2 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 0 ডিগ্রি হিমাঙ্ক অপেক্ষা 2 ডিগ্রি সেলসিয়াস এর কারণে অনেক বেশি হলো। একই কারণে দুধের হিমাঙ্ক বিশুদ্ধ জলের হিমাঙ্ক অপেক্ষা সামান্য কম হয়। ক্লিয়ার? মানে অপদ্রব্য থাকে, মানে দ্রবণের ক্ষেত্রে কি হয়, বিশুদ্ধ যে তরলের হিমাঙ্ক যা থাকে তার থেকে দ্রবণের হিমাঙ্কটা কমে যায়। ওকে, এইটা হলো। এর বাষ্পায়ন স্ফুটনটা আমরা একটু দেখে নেব।
তরল থেকে বাষ্পাকারে হয়। এই বাষ্পাকার হওয়ার যে ঘটনা তাকে আমরা বলবো হচ্ছে বাষ্পীভবন। এই বাষ্পীভবনটা দু প্রকারে হয়, একটা হচ্ছে বাষ্পায়ন আর একটা হচ্ছে স্ফুটন। বাষ্পায়নটা কি হয়? বাষ্পায়নটা যে কোনো উষ্ণতায় তরলের উপরতল থেকে হয়, ধীরে ধীরে বাষ্প উৎপন্ন, একে বলি আমরা বাষ্পায়ন। যেমন ধরো ইথার, স্পিড, অ্যালকোহল এগুলো রাখলে পরে এগুলো খুব বেশি আকারে হয়, এদেরকে আমরা বলি উদ্বায়ু জল বলি। এমনি জল আমরা রেখে দিলে পরে ওটি কিন্তু ওপর থেকে জলটা আস্তে আস্তে উবে যায়, যে কোনো তাপমাত্রায় হওয়া সম্ভব, একে আমরা বলবো হচ্ছে বাষ্পায়ন। এই বাষ্পায়নের কারণে কী হয়? পুকুরের জল শুকিয়ে যায়, দেখো এগুলো, ঠিক আছে, জামা কাপড় থেকে শুকিয়ে যায়, সবই হচ্ছে এগুলো বাষ্পায়ন। এবার দেখবো বাষ্পায়নের হার কোন কোন বিষয়ের উপরে নির্ভর করে। এক হচ্ছে তরলের প্রকৃতি, তরলটা কী ধরনের। জল হলে তার বাষ্পায়ন হার একরকম হবে, ইথার হলে একরকম, অ্যালকোহল হলে একরকম। ওকে, মানে তরলটা কোন ধরনের পদার্থ তার উপরে হচ্ছে নির্ভরশীল ওর বাষ্পায়নের হারটা কেমন হবে। তরল এবং তরলের সংলগ্ন বায়ু উষ্ণতা, জলটা যে আছে বা যে কোনো তরল যে আছে ওর সঙ্গে যে বায়ুটা আছে ওর উষ্ণতা কতটা। ওর উষ্ণতা যদি বেশি হয় তাহলে বাষ্পায়নটা দ্রুত হবে, যদি ওর উপর উষ্ণতা অনেক বেশি হয় বাষ্পায়ন দ্রুত হবে, উষ্ণতা কম হলে বাষ্পায়নটা ধীরে ধীরে হবে। তরল উপতলের ক্ষেত্রফল, যদি উপতলটা অল্প হয় তাহলে বাষ্পায়নটা অল্প হবে, ছোট মুখ, ছোট জায়গা, ওই আমরা ছড়িয়ে দেই অনেকখানি জায়গা, তাহলে বাষ্পায়ন অনেক বেশি দ্রুত হবে। যে কারণে দেখবে যে কাপে চা খাওয়ার থেকে প্লেটে ঢাললে পরে অনেক তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। মানে কি হয়, কাপের মুখ হচ্ছে ছোট, ওর হচ্ছে এইটুকুনি ক্ষেত্রফল, ছোট ক্ষেত্রফল, আর পেট হচ্ছে এতখানি জায়গা আছে, অনেক বড় ক্ষেত্রফল, অনেক বেশি ওটা তরলটি উবে যায়। ওকে, তাদের হচ্ছে বায়ুর শুষ্কতা, বায়ু যত বেশি শুষ্ক হবে তত ওর জল ধারণের ক্ষমতা অনেক বেশি বাড়বে। মানে শুষ্ক যখন বায়ু আছে তখন কি হয়, ওটি বেশি পরিমাণ জলীয় বাষ্প গ্রহণ করতে সক্ষম হবে, ফলে শুষ্ক থাকলে পরে বাষ্পায়নটা অনেক বেশি দ্রুত হবে। ওকে, আর তাহলে চাপ, তাহলে যদি চাপ যদি বাড়িয়ে দেওয়া হয় বাষ্পায়ন হারটা কমে যাবে। মানে জল যাচ্ছে, আমি অতি উপরে উঠে আসবো, চাপ দিচ্ছি আমি, ফলে কী হবে, ওটি কমে যাবে। চাপ যদি অল্প হয় উপর তাহলে এটা বেশি তাড়াতাড়ি উঠবে উপরে। ক্লিয়ার? ব্যাস, এটা দেখবো হচ্ছে স্ফুটনটা কি। স্ফুটনটা হচ্ছে গিয়ে যে একটা নির্দিষ্ট উষ্ণতায়, এটা ফিক্সড, ওকে, তরলের সমস্ত অংশ থেকে দ্রুত বাষ্পীভবন হওয়া, সজাতক হবে আর হচ্ছে দ্রুত হবে, একে আমরা বলবো হচ্ছে স্ফুটন। ক্লিয়ার? আর স্ফুটনাঙ্কটা কি? স্ফুটনাঙ্কটা হচ্ছে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে যে নির্দিষ্ট উষ্ণতায় তরলের স্ফুটন হয় তাকে বলবো আমরা স্ফুটনাঙ্ক। প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ, এটা অবশ্যই খেয়াল রাখবে। ওকে, ক্লিয়ার? জলের স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস, এটা অবশ্যই খেয়াল রাখবে, জানো এগুলো আমরা এমনি অসুবিধা। যাবো কি আমরা নেক্সট অংশে, এটা দেখবো হচ্ছে স্ফুটনাঙ্কের ওপরে কোন কোন বিষয়গুলো আছে, এফেক্ট আছে। ওকে, তরল চাপের উপর, তরল চাপের প্রভাব, চাপ যদি ওপর থেকে বাড়িয়ে দেওয়া হয় ওটি স্ফুটনাঙ্কটা বৃদ্ধি পায়, মানে আগের থেকে বেশি তাপমাত্রায় ফুটবে, ওটার স্ফুটনাঙ্কটা বাড়বে। চাপ কমলে পরে স্ফুটনাঙ্কটা কমে যাবে। যে কারণে দেখবে পাহাড় অঞ্চলে সহজে ভাত রান্না হয় না, মাংস সেদ্ধ হয় না, স্ফুটনাঙ্ক কম, জল তাড়াতাড়ি করে ফুটতে শুরু করে দেয়, ফলে সে তাপমাত্রায় পৌঁছায় না, ফলে অসুবিধা হয়। যে কারণে আসে হচ্ছে প্রেশার কুকার, চাপ দেওয়া হয়, স্ফুটনাঙ্কটি বাড়িয়ে দেওয়া হয়, জল আগের থেকে অনেক বেশি তাপমাত্রায় ফোটে, ফলে ভেতরে খাবার দাবার খুব সহজে সেদ্ধ হয়ে যায়। ওকে, আবার আর কি আছে, আর আছে তরলের উপরে অপদ্রব্যের উপস্থিতি, এর জন্য হয়। আর হচ্ছে ব্যাখ্যাটা আছে, যেমন ধরো চাপ বাড়ালে স্ফুটন প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হয়, ফলত স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। ও যাচ্ছে আমি ফুটবো, আমি চাপ দিচ্ছি, ও ফুটতে ওর অনেক বেশি তাপমাত্রা হবে আর কি। ওকে, এক্সাম্পল এখানে দেওয়া আছে, আবদ্ধ পাত্রে আছে, এখানে 100 ডিগ্রি সেলসিয়াস থেকে বাড়িয়ে জল এখানে ফোটানো হয় প্রেশার কুকারে, এটা একটু দেখে নেবে, এটা আমরা প্রত্যেকে জানি এটা। আর আছে সাধারণ কুকারের ভেতরে জলীয় বাষ্পের চাপ হয় 2 বায়ুমণ্ডলীয় চাপের সমান হয়, এই চাপে কুকার জাস্ট স্ফুটনাঙ্ক হয় 120 ডিগ্রি সেলসিয়াস। মানে এমনি যেটা হয় 100 ডিগ্রি, ওটা হবে গিয়ে 120 ডিগ্রি সেলসিয়াস। ওকে, তো
তরলের উপর চাপ কমালে তরলের স্ফুটনাঙ্ক কমে যায়। দার্জিলিংয়ের সমস্যা আছে এটা। 93.6 তাপমাত্রায় উষ্ণ জল ফুটতে শুরু করে যায়, ফলে ভালো করে সেদ্ধ হয় না, যেটাকে একটু আগে আমি বললাম। ওকে, এই ধর্মকে কাজে লাগিয়ে হচ্ছে ঘনীভূত দুধ তৈরি করা হয়, কনডেন্সড মিল্ক তৈরি করা হয়, কনডেন্সড মিল্ক। ওকে, আর বিশুদ্ধ তরলে কোনো কঠিন পদার্থ থাকলে পরে সেটি কিন্তু স্ফুটনাঙ্কটা বৃদ্ধি পায়, এটা অবশ্যই খেয়াল রাখবে। বিশুদ্ধ তরলে কোনো কঠিন পদার্থ থাকলে পরে ওর স্ফুটনাঙ্কটা বৃদ্ধি পাবে। ওকে, যেমন ধরো জলে সাধারণ লবণে থাকলে পরে ওর জল কিন্তু ফুটবে হচ্ছে 109 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, এটা অবশ্যই খেয়াল রাখবে। এটা দেখবো হচ্ছে ঘনীভবনটা কি, যাকে বলি আমরা কনডেনসেশন। এটা কি জিনিস? কোনো পদার্থের আছে ওটি বাষ্পীয় অবস্থায়, ওকে আনবো তরলে আনবো, এই যে একটা প্রসেস, এই প্রসেসকে আমরা বলবো হচ্ছে ঘনীভবন। ক্লিয়ার? জলীয় বাষ্পকে ঠান্ডা করলে তা ঘনীভূত হয়ে জলে রূপান্তরিত হয়, এটা হচ্ছে একটা ঘনীভবনের এক্সাম্পল। ক্লিয়ার? যাবো কি এবার শিশির, কুয়াশা, কুহেলিকা কি, এটা আমরা অনেকেই জানি, খুব বেশি এটা আলোচনা করছি না, কারণ এই নিয়ে আমরা আগে অনেক ভিডিওস আছে এর উপরে, তোমরা দেখে নেবে, আছে এগুলো। ঠিক আছে, এই নিয়ে আলোচনা করছি না, শিশিরটা কীভাবে হয়। ঠিক আছে, এগুলো আগে আমি আলোচনা করেছি আগের ভিডিওতে। দেখবে অবস্থা পরিবর্তন ও 1 2 3 4 করে পার্ট করা আছে, শেষ দিকে এই নিয়ে অনেক আলোচনা আছে। ফলে এখন এক জিনিস নিয়ে আর বলতে ইচ্ছে হচ্ছে না। কুয়াশা কি জিনিস, কুয়াশা কোনটাকে বলে, এগুলো তোমরা আমার আগের ভিডিওসগুলো আছে, একটু দেখে নিও। মেঘ কীভাবে হয়, এটা আমরা ছোটোর থেকে শিখে আসছি, এই নিয়ে আলোচনা কিচ্ছু করছি না। ওকে, যাবো কি লিন তাপ। ওকে, এটা খুব ইম্পর্টেন্ট, এই নিয়েও আগে আলোচনা আছে, আগের আমার ভিডিওস আছে লিন তাপ নিয়ে। ঠিক আছে, লিন তাপটা কিন্তু আমি আগে ভিডিও করে রেখেছি, এটা তো আমরা আমার আগের যে প্লেলিস্ট আছে ওখান থেকে দেখে নেবে। ঠিক আছে, এটা হচ্ছে লিন তাপ। একটু আমরা একটু আলোচনা করে দিচ্ছি। উষ্ণতা অপরিবর্তিত রেখে একক ভরের কোনো পদার্থের, ওকে ইউনিট মাস, একক ভরের কোনো পদার্থের অবস্থার সম্পূর্ণ পরিবর্তন ঘটাতে পারে যে তাপ প্রয়োগ করতে হয় অথবা বর্জন করতে হয়, তাকে বলে ওই পদার্থের লিন তাপ। অর্থাৎ একটা কোনো পদার্থ আছে যার ভর আছে একক, মানে হয় 1 গ্রাম বা 1 কিলোগ্রাম, সে তেমন কোনো পদার্থের অবস্থার চেঞ্জ করব, কিন্তু উষ্ণতা একই থাকবে, কোনো চেঞ্জ হবে না। তাহলে অবস্থা চেঞ্জ করার জন্য যে পরিমাণ তাপ আমাকে হয় প্রয়োগ করতে হবে বা ওর থেকে আমাকে সরিয়ে আনতে হবে, মানে নিষ্কাশন করতে হবে, সেই পরিমাণ তাপকে আমরা বলবো হচ্ছে ওই পদার্থের অবস্থার পরিবর্তনের লিন তাপ। ক্লিয়ার? এবার অবস্থা, এই যে লিন তাপ, এটা কিন্তু মানে বোঝা যায় না, মানে বোধগম্য তাপ নয়। এই তাপটা কিন্তু কোনো বস্তুর উষ্ণতা বাড়াতে বা কমাতে সাহায্য করে না, মানে বাড়েও না বা কমেও না। এই তাপটা শুধুমাত্র ওই বস্তুর অবস্থা পরিবর্তনের জন্য প্রয়োজন হয়, ফলে এটি কিন্তু বোধগম্য নয়, তাই একে বলা হচ্ছে লিন তাপ। ওকে, এগুলো আমরা একটু দেখে নেব এককটা। যেমন ধরো সিজিএসে লিন তাপ এককটা হচ্ছে গিয়ে ক্যালোরি পার গ্রাম, এসআইতে হচ্ছে জুল পার কিলোগ্রাম, সিজিএসে বরফ গলনের লিন তাপ হচ্ছে 80 ক্যালোরি পার হচ্ছে গ্রাম, এটা অবশ্যই মাথায় রাখবে, পরীক্ষায় থাকলে কোনো অসুবিধা থাকতে পারে। আর এসআইতে হচ্ছে ওই এককটা হচ্ছে 3.31 × 10⁵ জুল পার কিলোগ্রাম, এটা অবশ্যই খেয়াল রাখবেন। ওকে, এদের অর্থ কি এগুলো এখানে ব্যাখ্যা করা আছে, ওই নিয়ে বেশি ওগুলো মাথা ঘামানোর প্রয়োজন নেই। চলে আসে তার পরের অংশে, বাষ্পীভবনের লিন তাপ জলের। যেমন এটা হচ্ছে 537 ক্যালোরি পার গ্রাম, অর্থাৎ 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 গ্রাম জলকে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 গ্রাম বাষ্পে রূপান্তরিত করতে 537 ক্যালোরি তাপের প্রয়োজন হবে। কোনো চেঞ্জ কিন্তু হচ্ছে না, শুধুমাত্র অবস্থা চেঞ্জ হচ্ছে। ওকে, ক্লিয়ার? ঠিক এই কারণেই স্টিমের তাপ জলের তাপের অপেক্ষা বেশি হয়। কি জন্য? জল অপেক্ষা স্টিম বেশি তাপ থাকার জন্য 100 ডিগ্রি সেলসিয়াস স্টিমে যতটা পুড়বে উষ্ণতা জল ততটা পুড়বে না,
মানে ফুটন্ত জল থেকে স্টিম বেশি উত্তপ্ত হয়। কী জন্য? ওই লীন তাপ থাকার জন্য। যদিও মোট তাপ কিন্তু একই, কিন্তু যেহেতু স্টিমে লীন তাপ যুক্ত হয়, ফলে সেক্ষেত্রে কিন্তু বাষ্পের যে তাপমাত্রা ওটা অনেক বেশি হয়, ফলে আগুনে হাত পুড়ে যাওয়ার চান্স থেকে, মানে জলে, মানে ফুটন্ত জলের থেকে যে হাতটা পুড়বে তার থেকে বেশি কিন্তু স্টিমে হাত বেশি পুড়বে। এটা অবশ্যই খেয়াল রাখবে। ওকে, তাহলে আজকে আমার এই ভিডিওটি আমি এইখানে শেষ করলাম। হ্যাঁ, এর পরের অংশগুলোতে আরও কিছু অংশ নিয়ে আসবো। এই অধ্যায়ের উপরে আরও অধ্যায় নিয়ে আসবো যে পরের ভিডিওতে, আমার সঙ্গে তখন থেকো। আর এই ধরনের ভিডিওস কীরকম লাগছে আমাকে জানিও। মানে খুব সংক্ষেপে আমি এগুলো দেখাচ্ছি, যেহেতু আমরা এগুলো প্রত্যেকে পড়াশোনা করেছি, এগুলো আমরা মাধ্যমিক পড়াশোনা করেছি, ফলে এই নিয়ে আমার খুব বেশি আলোচনার প্রয়োজন নেই। এগুলো আমরা প্রত্যেকে জানি, এগুলো তবু আবার করে ঝালিয়ে নেওয়া আর কি। আর এত অবধি আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আরও একবার। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।